ক্লাস 12 সেমিস্টার 4 এর এই টপিকটি এতটি গুরুত্বপূর্ণ যে এটি চাকরির পরীক্ষাতেও এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে বা ইন্টারভিউয়ে কোশ্চেনগুলি ধরা হয়। তবে আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি ইতিহাসের একটি খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটি হলো ঊনবিংশ শতকে ভারতীয়দের মনে হঠাৎ করে জাতীয়তাবাদ জেগে উঠলো কেন। অর্থাৎ জাতীয়তাবাদ মানে কি? জাতীয়তাবাদের যদি আমরা ইংলিশ ওয়ার্ড দেখি তাহলে সেটাকে বলে ন্যাশনালিজম, মানে দেশের প্রতি প্রেম। ঠিক আছে, তো এই দেশের প্রতি প্রেমটা জেগে ওঠার কারণটি কি সেগুলি আমরা আজকে দেখে নেব। হ্যালো গাইস, আমি হলাম তোমাদের SBR স্যার। ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে SBR এডটেকের এই চ্যানেলে। আর আজকে আমরা পড়ছি ক্লাস 12-এর হিস্ট্রির একটি চ্যাপ্টার, যেটি চতুর্থ অধ্যায় রয়েছে সেমিস্টার 4-এ। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতে জাতীয়তাবাদ উন্মেষের কারণ, উন্মেষের মানে উঠে আসার কারণ। ঠিক আছে, তো এটা হয়েছিল কবে? ঊনবিংশ শতাব্দীতে। যারা জানো না তাদের ক্ষেত্রে বলি যে ঊনবিংশ শতাব্দী, ঠিক আছে, ঊনবিংশ শতাব্দী মানে কি? ঊনবিংশ অর্থাৎ কি? 19 বোঝায়। ঠিক আছে, ঊনবিংশ মানে কি? 19 বোঝায়। তবে 1900 সাল, ঠিক আছে, 1800 থেকে 1900 সালকে বলা হতো ঊনবিংশ শতাব্দী। তাহলে এরপরে এসেছিল কত? 1900 থেকে 2000 সাল। এটাকে কি বলা হতো? যেহেতু 20-তে শেষ হচ্ছে তাই একে বলা হতো বিংশ শতাব্দী। তাহলে আমাদেরটা 2000 থেকে 2100-তে শেষ হচ্ছে। তাহলে আমাদের শতাব্দীটির নাম কি? তোমরা আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবে। তাহলে আমরা দেখলাম যে ভারতে জাতীয়তাবাদ জেগে উঠেছিল 19 শতকে, ঠিক আছে, মানে ঊনবিংশ শতকে। তখন ভারতে না কি হতো, তখন ইংরেজরা শাসন করতো। আর ইংরেজরা এক একটা এলাকার এক একটা জমিদার শাসক এরকম ভাগ করে রেখেছিল। কোনো এলাকাতে জমিদার দেখতো, কোনো এলাকাতে রাজা দেখতো, কোনো এলাকাতে বড় বড় শাসকরা দেখতো, বা কোনো এলাকা কোম্পানি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেরাই শাসন করতো। ঠিক আছে, তো ইন্ডিয়া না অনেকগুলি ভাগে ভাগ হয়েছিল তখন। ঠিক আছে, অনেকগুলি ভাগে ছোট্ট ছোট্ট ভাগ হয়েছিল। যেমন এই যে এই এরিয়াটি মারাঠারা চালাতো, তারপর রাজপুতরা এই এরিয়া চালাতো। ঠিক আছে, এদিকে বঙ্গ আলাদা ছিল, তারপরে এদিককার মানুষ আলাদা ছিল। এই আমাদের নর্থ ইস্টও পুরোপুরি যারা আসামিজ এবং ওদিককার জনজাতি রয়েছে তারা চালাতো। ঠিক আছে, তবে কারো মধ্যে কারো মিল ছিল না, যেন এক একটি ভিন্ন ভিন্ন দেশের মতো তারা ছিল। কিন্তু 1857 সালে যখন এই মহাবিদ্রোহ হলো, তখন কি মানুষদের মনের মধ্যে কিন্তু একটি সাড়া ফেললো, মানে মানুষরা একটু সাহস পেল যে না, যদি সেই কৃষকরা করতে পারে, যদি সেই সিপাহীরা করতে পারে, আমরাও পারবো এই আমাদের অন্যায়ের বিরুদ্ধে একটি বড় ঝড় তুলতে। ঠিক আছে, তো কি হলো? তখন তো আলাদা আলাদা ছিল, রাজনৈতিক বিচ্ছিন্নতা ছিল, মানে এখানে রাজা শাসন করতো, তো এখানে শাসক করতো, তো এখানেও শাসক করতো, এরকম ভাগ ছিল। কিন্তু যখন 1857 সাল পার হয়ে গেল, তখন কি হলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির জায়গায় পুরোপুরি ভারতকে কন্ট্রোল করা শুরু করলো কে? সেটি শুরু করলো ব্রিটিশরা। ব্রিটিশ মানে হচ্ছে, দেখো, পুরোপুরি সেই কুইন মানে রানী ইংল্যান্ডে বসে সেখান থেকে ইন্ডিয়ার উপরে শাসন করত। ঠিক আছে, ইন্ডিয়ার উপরে পুরোপুরি শাসন করত। এই যে এখানে পাকিস্তান অঞ্চল আর বাংলাদেশ অঞ্চলও তখন ইন্ডিয়ার আন্ডারে ছিল। ঠিক আছে, তার জন্য হয়তো ম্যাপটি একটু আলাদা মনে হচ্ছে, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ তখন ইন্ডিয়ার মধ্যেই ছিল। চলো, তারপরে কি হলো? যখন ঐক্য মানে পুরো দেশের মধ্যে ঐক্যতা আসলো, পুরো দেশ যখন এক হয়ে গেল, যখন রানী কী করলো? পুরো দেশকে কন্ট্রোল করা শুরু করলো, তখন দেশবাসীদের মধ্যে কিন্তু বার্তা ছড়াতে লাগলো যে পুরো ভারতটাই আমাদের একটি দেশ, এবং এই দেশের মধ্যে বহিরাগতরা এসে কি করছে? কন্ট্রোল করার চেষ্টা করছে, শাসন করার চেষ্টা করছে। তখন কি হলো? তখন এই যে পরস্পর মানে ব্রিটিশরা চেষ্টা করেছিল যে দেশটাকে ভাগ করে রাখার, কিন্তু তারাই দেশটার মধ্যে কিন্তু বলতে গেলে লোকেদের মধ্যে একটু মোটিভেশনগুলো জাগৃত করছিল যে দেশকে স্বাধীন করতে হবে। সেটা কিভাবে? তারা কি করছিল? এদের উপরে অত্যাচার করছিল, দেশের উপরে, ঠিক আছে, কৃষকদের উপরে তারা একজোট হচ্ছিল।
কি করে একজোট হচ্ছিল? মহারানী কি করে দিয়েছিল? দেশের মধ্যে অনেকগুলি রেল লাইনের ব্যবস্থা করে দিয়েছিল, তো মানুষ যাতায়াত শুরু করলো। মহারানী শুরু করেছিল টেলিগ্রাফের ব্যবস্থা, টেলিগ্রাফ অর্থাৎ এই ধরে নাও চিঠি পাঠানোর মতো ব্যবস্থা করে দিয়েছিল, তো মানুষ একে অপরকে চিঠি পাঠানো শুরু করলো, ঠিক আছে। তারপর সড়কপথ তৈরি করে দিয়েছিল, মানুষ দূর দূর ট্রাভেল করা শুরু করলো, ট্রাভেল করে মানুষদের সঙ্গে পরিচিতি হওয়া শুরু করলো, এবং সবার যখন দেখছে যে মনোভাব এক, যে তাদেরও উপরে অত্যাচার হচ্ছে এবং তারাও কি চায় যে তাদের এলাকাকে একটু স্বাধীন করতে চায়, তো পুরো ভারতবর্ষের মধ্যে এই মনোভাবটা ছড়িয়ে গেল, ঠিক আছে। তাহলে মহারানী মানে এই যে যখন রেল রোড এগুলো তৈরি করেছিল, তারা আসলে নিজেদেরই একটা কি করেছিল, পায়ে নিজেই কুড়োল মেরে দিয়েছিল। এই যে সেই পয়েন্টে আমি এখানে বললাম যে রেলপথ, ডাক মানে চিঠি, টেলিগ্রাফ দিয়ে পুরো দেশকে কানেক্ট করে দিয়েছিল। শুধুমাত্র মহারানীর হাতে পাওয়ার ছিল না, তখন পাওয়ারটি পুরোপুরি চলে গিয়েছিল কার হাতে? পুরো দেশবাসীর হাতে চলে গিয়েছিল পাওয়ারটি। দেশবাসী যাকে চাইতো তখন চিঠি পাঠাতে পারতো, যাকে চাইতো তার সঙ্গে এই সড়ক পথে ট্রাভেল করে দেখা করতে পারতো। বোম্বের লোক কানেক্ট হয়ে গিয়েছিল দিল্লির সঙ্গে, দিল্লির লোক কানেক্ট হয়েছিল কলকাতার সঙ্গে, কলকাতার লোক কানেক্ট হয়ে গেছিলো এখানে চেন্নাইয়ের সাথে। তো সবাই ইন্টারকানেক্টেড ছিল এবং সবাই নিজেদের মনোভাবটি প্রকাশ করতে পারছিল যে হ্যাঁ, আমরা আমাদের এলাকাকে, আমাদের দেশকে আমরা স্বাধীন করতে চাই। আর এর ফলে তাদের মনের মধ্যে ভারতকে নিয়ে জাগ্রতা আসতে থাকে, তারা চায় যে ভারত স্বাধীন হোক। যদি তোমার এই ইতিহাস পড়াটির নোট চাই তবে অবশ্যই আমাদের অ্যাপটি ডাউনলোড করে নাও, যার নাম হলো SBR EdTech। সেখানে দ্য লেজেন্ডস ব্যাচটি তুমি নিয়ে নিতে পারো, যেখানে ইতিহাসের এই পড়াটি তুমি কমিক বুক রূপে পড়তে পারবে এবং নোটগুলি ডাউনলোড করে নিতে পারবে। 4th সেমিস্টারে এই ভুলটি আর করো না, এখনই বেছে নাও আমাদের দ্য লেজেন্ডস ব্যাচটি, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশের অ্যানিমেটেড কোর্স। এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ আর বাংলা গদ্য ও কবিতা লাইন বাই লাইন কমিক বুক, যেখানে তোমরা টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারবে। সঙ্গে থাকবে লং অ্যান্সার নোটস, যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে, ডাউনলোডেবল PDF, প্রতিটি অধ্যায়ের মক টেস্ট, আর সপ্তাহে কুইজ প্রতিযোগিতা। এতেই শেষ নয়, সপ্তাহে 2 দিন তোমরা লাইভ ক্লাস পাবে SBR স্যারের সাথে, আর সাথে থাকবে রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস, যাতে তোমার কোনো ক্লাস মিস না হয়। ইংরেজি গ্রামারে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এবং থাকবে তার সাথে প্র্যাকটিসিং ক্লাসেস। এই ব্যাচটি নিলে তোমরা শর্ট কোশ্চিন এবং লং কোশ্চিনে 100% কমন পাবেই পাবে। এই ব্যাচের মধ্যে শুধুমাত্র টপ 200 সিটস রাখা হয়েছে, তাই সিট মিস করলে কিন্তু আফসোস হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে SBR EdTech অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, এখনই ডাউনলোড করে নিয়ে নাও দ্য লেজেন্ডস ব্যাচটি, অথবা তুমি এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, যেখানে তোমাকে সাহায্য করা হবে। এবার ভালো রেজাল্ট করতে আর কেউ আটকাতে পারবে না। তারপর কি হয়েছিল, ইংরেজরা নিয়ে এসেছিল পাশ্চাত্য শিক্ষা। অনেকে পাশ্চাত্য শিক্ষা মানে জানে না, পাশ্চাত্য শিক্ষা মানে হচ্ছে পশ্চিমের শিক্ষা বা ইংরেজি, যেটাকে ইন শর্টে বলা হয় ইংলিশ, ঠিক আছে। তো 1857 পরে কি হলো, যখন মহারানী এখানে এলেন তখন তারা কি করলো, ভারতীয় স্কুলগুলিতে বা পাঠাগারগুলিতে কি করলো, ইংরেজি বই বেশি ঢুকানো শুরু করলো, যাতে মানুষ ইংলিশ ভাষাটা শিখতে বাধ্য হয়। ইংলিশ ভাষা শিখলে তারা ভারতীয়দের সঙ্গে কথা বলতে পারবে। তারা চায় না যে ভারতীয়দের ভাষা শিখুক, তারা চায় ইংলিশ ভাষা শিখুক, ভারতীয়রা যাতে আমাদের সঙ্গে কথা বলতে পারে এবং আমরা যাতে ব্যবসা বাণিজ্য আরও ভালো মতো করতে পারি। এটাই হয়ে গেছিলো তাদের একটি ভুল। ইংরেজদের কি করেছিল, ইন্ডিয়ানসদের এডুকেট করে দিয়েছিল, ইন্ডিয়ানসদের শিক্ষিত করতে শুরু করেছিল। কারণ ইংরেজি ভাষা যখন শিখে যায় আমাদের ভারতীয়রা, তখন তারা বাইরের যে কবি রয়েছে তাদের বিদ্রোহী কবিতা, তাদের বিদ্রোহী সেই গল্প, সেগুলো পড়তে শুরু করলো। তারা জানতে শুরু করলো যে ভারতও স্বাধীন হতে পারবে। একসময় অন্যান্য দেশগুলিও যখন পরাধীন ছিল, অন্যের কবজায় ছিল, তখন তারা তাদের দেশে লড়াই করে স্বাধীন করেছিল। এই পড়াশোনার মাধ্যমে ভারতীয়রা কিন্তু জানতে পারে, ঠিক আছে, কোন কোন লেখকদের পড়তো, রুশো, মিল্ক, বার্ক, এদেরকে পড়তো, ঠিক আছে। পড়ে তাদের মনের মধ্যে জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছিল। জাতীয়তাবাদ মানে কি, ন্যাশনালিজম, মানে দেশের প্রতি ভালোবাসা বা দেশকে স্বাধীন করার ইচ্ছা। এবার কি, ঔপনিবেশিকতার বিরুদ্ধে স্বদেশের প্রক্রিয়া। ভারতীয়রা চাইতো কি, স্বদেশের জিনিসপত্রগুলোকে আপন করতে।
ঔপনিবেশিক মানে বাইরের জিনিসপত্রগুলোকে তারা আপন করতে চাইতো না। স্বদেশি জিনিস, স্বদেশি ভাষা, স্বদেশি বইপত্র, স্বদেশি ধর্ম, স্বদেশি কালচার, তারা এগুলোকে আপন করে রাখতে চাইতো। যখন ভারতীয়দের ওপরে সতীদাহ প্রথা বন্ধ করে দেওয়া হয়, বিধবা বিবাহ পুনরায় চালু করে দেওয়া হয় এবং আরও অনেক জিনিস রয়েছে যেগুলোতে ইংরেজরা এসে বাধা দিয়েছিল, ভারতীয়দের মনে আঘাত দিয়েছিল। সেগুলো ভারতীয়রা চায়নি যে বাইরের লোক এসে আমাদের কেন শিক্ষা দিতে আসবে। তখন তারা বুঝতে পেরেছিল যে আমাদের স্বাধীনতা দরকার, এদের কথা আমরা শুনতে রাজি হব না। ঠিক আছে, তো আরও অনেক জিনিসপত্র ছিল, যেমন বাইরের জিনিসপত্র, বাইরের কাপড় চোপড়গুলোকে ভারতে চড়া দামে বিক্রি করা হতো, সেগুলো ভারতীয়রা চাইতো না। আরও সাথে কি হয়েছিল দেখো, এখানে হয়তো দেখতে পাচ্ছ যে ভারতের মধ্যে তুলো এগুলো যে উৎপাদন হতো সেগুলো বাইরে পাঠানো হতো। কেন? ভারতের মধ্যে তুলো এই জিনিসগুলি খুব হাই কোয়ালিটির, মানে বাংলাদেশের মতো, বাংলাদেশে কিন্তু কাপড়ের শিল্প সব থেকে উপরে, সেরকম ভারতের মধ্যেও তুলোটা খুব ভালো উৎপাদন হতো। তো কী করতো ইংরেজরা, এখান থেকে তুলো উৎপাদন করে সেই বাইরের দেশে চড়া দামে সেগুলো বিক্রি করতো হাই কোয়ালিটি কটন হিসেবে। এবং ভারত থেকে আরও অনেক কিছু মশলা, সর্বপ্রথম ব্রিটিশরা এসেছিল কিসের জন্য? মশলার জন্য, ইন্ডিয়ান স্পাইসেস, ঠিক আছে, যেগুলো আমরা রান্নাঘরে মশলা ইউজ করি, সেগুলোকেও বাইরে এক্সপোর্ট করা শুরু করলো। এভাবেই তারা কি করছিল, সোনা বলো, কটন বলো, তাও মশলা বলো, এগুলোকে বাইরে পাঠিয়ে তারা ইনকাম করা শুরু করলো। যখন ভারতীয়রা এটা বুঝতে পারলো যে আমাদের কৃষি ব্যবস্থা, আমাদের শিল্প ব্যবস্থা, আমাদের যে নিজস্ব বনজ ভূমি যেগুলো রয়েছে সেগুলো ইংরেজরা ক্ষতি করে দিচ্ছে, তখন ইন্ডিয়ানরা ডিসাইড করলো যে না, এবার আমাদেরকে পদক্ষেপ নিতেই হবে, এবার আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, আমাদের দেশকে স্বাধীন করতে হবে। আর এভাবেই তাদের মনের মধ্যে উঠে এলো জাতীয়তাবাদ। তারপরে কি রয়েছে? ছাপাখানার শক্তি। আচ্ছা, ছাপাখানার শক্তি মানে এখানে প্রিন্টিং প্রেসের কথা বলা হয়েছে, যেখানে বই প্রিন্ট হয়। ঠিক আছে, তো ভারতবর্ষে তখন প্রিন্টিং প্রেস নতুন এসেছে, মানে বই ছাপানোর যে কারখানাগুলো নতুন এসেছে, এবং সেগুলো বেঙ্গলের মধ্যে, মানে বাংলার মধ্যে, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, বাংলাদেশ তো তখন একসঙ্গেই ছিল, তো এই বেঙ্গলের মধ্যে কারখানা অনেক বেশি ছিল। তো এখানকার যে রাইটাররা রয়েছে, যেমন এই যে দীনবন্ধু মিত্র, তারপর আরও রয়েছে আমাদের কাজী নজরুল ইসলাম, এদের তো নাম জানোই তোমরা ভালো মতো, তারা অনেক অনেক লেখা শুরু করলো। লেখাতে তাদের ব্রিটিশদের প্রতি রাগ এবং মানুষ কিভাবে স্বাধীনতা আবার অর্জন করতে পারবে সেটা বিষয়ে লিখতে শুরু করলো। যখন দেখলো যে না, আমাদের ভারতবর্ষের মধ্যে এত বড় এরিয়াতে শুধুমাত্র কয়েকটা গোনাচোনা মানুষ, মানে কয়েকটি ছোট্ট ব্রিটিশ সেনা, তারা আমাদেরকে কন্ট্রোল করছে, এতগুলো ভারতীয়কে, তখন তারা বুঝতে পারলো যে ভারতীয়রা সবাই যদি একসঙ্গে জাগৃত হয় তাহলে এই ব্রিটিশরা আর আমাদের থামাতে পারবে না। এভাবে করে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ উঠে আসলো। তখনকার দিনে কি হলো, তখনকার দিনে অনেক ধরনের পত্রিকা বেরোতো, যেমন তোমরা পড়েছো যে হিন্দু প্যাট্রিয়ট, তারপর তখনকার দিনে দা হিন্দু বলে একটা পত্রিকা বেরোতো, তারপর আরেকটি রয়েছে না সোমপ্রকাশ, ঠিক আছে, এইগুলো যখন বেরোতো এগুলোতে সেই সমাচারগুলো থাকতো ইন্ডিয়ার, আর এগুলোতে অত্যাচারের জিনিসগুলো লেখা থাকতো। সেগুলো পড়ে যে গণ্যমান্য মানুষেরা রয়েছে তারা খবরগুলো পড়ে বুঝতে পারতো যে আমাদের জাতীয়তাবাদ দরকার, আমাদের স্বাধীনতা দরকার। ঠিক আছে, তো ছাপাখানাও খুব বেশি একটি ভূমিকা লাভ করেছিল, সে মানে গ্রহণ করেছিল সেই জাতীয়তাবাদের পয়েন্টে। ভেতর থেকে পুনর্গঠন, মানে ভেতরে হিন্দু সমাজ বলো বা ভারতীয় সমাজ বলো বা ইয়ং সমাজ যেটা রয়েছে, ব্রাহ্ম সমাজ, এগুলো গঠন হচ্ছিল। ভারত তখন নতুন নতুন নেতা উঠে আসছিল। যেমন আমরা শুরুতেই যদি চলে যাই, তখন ছিল কে, একদম শুরুতে চলে গেলে মঙ্গল পাণ্ডে ছিল, ঝাঁসি রানী ছিল, নানা সাহেব ছিল, যারা নিজের দেশের জন্য, নিজের রাজ্যের জন্য লড়াই করেছিল। তাদের থেকে অনুপ্রাণিত হয়ে মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহেরু, তারপর বিবেকানন্দ, তারপরে বিদ্যাসাগর, আরও জ্ঞানী মানুষগুলো উঠে আসেন। ক্ষুদিরাম বসুর মতো ছেলে যে 19 বছর 21 বছরের বয়সে গিয়ে ফাঁসির কাঠগড়ায় গিয়ে দাঁড়িয়ে যায়, কারণ তার দোষ ছিল সে স্বাধীনতা চেয়েছিল, তাই না? তো এভাবে করে
এই যে ছোট্ট ছোট্ট যারা ইয়ং জেনারেশনসরা ছিল, তখন তাদের বীরত্ব দেখানো শুরু করে, ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ উঠে আসে। তারা বুঝতে পারে যে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো উচিত, আমাদেরকে আন্দোলন করে আমাদের এই ভারতবর্ষের মধ্যে স্বাধীনতা নিয়ে আসা উচিত। তারপর কি, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। ভারতের মধ্যে যে সব থেকে বেশি রয়েছে সেটা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। তারা কি যখন বই পড়তে শুরু করলো, তারা শিক্ষা পেতে শুরু করলো। শিক্ষা পাওয়ার পর তারা বুঝতে পারলো ইংরেজরা আমাদেরকে অনেক ক্ষেত্রেই সম্মান দেয় না। যেমন কি হতো, তখনকার দিনে কোনো ট্রেনের মধ্যে কোনো কম্পার্টমেন্টে, ট্রেনের কোনো বগিতে বা কম্পার্টমেন্টে যদি একটি ব্রিটিশ ধরে না অফিসার তার পরিবার নিয়ে ট্রাভেল করছে, ওই কম্পার্টমেন্টে ইন্ডিয়ানসদের ওঠা পুরোপুরি মানা ছিল। আর এটাতে ভারতীয়দের মনে আঘাত লেগেছিল। ভারতীয়রা তো কখনো কাউকে আঘাত করেনি বা সেই অপমান করতে যায়নি, কিন্তু তারা আমাদেরকে নিচু স্ট্যাটাসে দেখতো। তার জন্য ভারতীয়রা ভেতর থেকে যখন আঘাত পায়, তাদের মনের মধ্যে এই জাতীয়তাবাদ উঠে আসে এবং তারা বুঝতে পারে যে আমাদেরকে এই ব্রিটিশদের ভারতবর্ষ থেকে সরাতে হবে, তাই না? এখানে দেখতে পাচ্ছ যে আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, সরকারি কর্মচারী এরা তখন এই আন্দোলনে উঠে আসে এবং পরবর্তীতে এই আন্দোলনগুলো বড় বড় আন্দোলনে রূপান্তরিত হয়। যেমন বলতে পারো কি, সন্ন্যাসী বিদ্রোহ বলতে পারো বা ভারত ছাড়ো আন্দোলন, এগুলো। তারপর কি রয়েছে, বিশ্বের প্রতিধ্বনি, আন্তর্জাতিক অনুপ্রেরণা। তখন বিশ্বের মধ্যে অনেক জায়গায় প্রথম ওয়ার্ল্ড ওয়ার যেটাকে বলা হয়, প্রথম বিশ্বযুদ্ধ, বিদেশে আন্দোলন চলছিল, বিশ্বযুদ্ধ চলছিল, যুদ্ধ করছিল তারা নিজের শান্তির জন্য, নিজের স্বাধীনতার জন্য। এখান থেকে ভারতীয়রা অনেক বেশি অনুপ্রেরণা গ্রহণ করে, বুঝতে পারলে? তো ভারতীয়রা এখান থেকে বুঝতে পারে যে আমরাও পারবো, যখন বাইরের এই দেশগুলি পারছে, তবে আমরা কেন পারবো না? সকল স্রোত, এত কিছু, এই যে সমাজ, তারপরে পাশ্চাত্য শিক্ষা মানে ইংরেজি, রেলপথ, প্রশাসনিক ঐক্য প্রশাসনিক মানে সেই সরকারি উচ্চপদস্থ কর্মচারী, যেমন তখনকার দিনে আইপিএস আইএএস, তখনকার দিনে আইপিএস আইএএস তো থাকতো না, অন্য কিছু বলা হতো তাদেরকে, তো কিন্তু তখন সিভিল সার্ভেন্ট ছিল, মানে এই যে এরকম পদস্থকারীরা ছিল। তারপর কি, অর্থনৈতিক শোষণ, তারপর ছাপাখানার শক্তি, এগুলো সবগুলো মিলিয়ে তৈরি হলো জাতীয় কংগ্রেস। মানে কি, এগুলোর বিরোধিতা করতে ভারতে জাতীয় কংগ্রেসের উত্থান হলো। এবং জাতীয় কংগ্রেস কবে তৈরি হয়েছিল? এই যে 1885 সাল, মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, 1885 সাল। আর তারিখটি হচ্ছে 28শে ডিসেম্বর, ঠিক আছে? 28শে ডিসেম্বর 1885 সালের 28শে ডিসেম্বরে এটি তৈরি হয়েছিল এবং তৈরি করেছিল কে? A.O. হিউম। A.O. হিউম, ইনি একজন ব্রিটিশের একজন অফিসার ছিলেন, একজন দার্শনিক ছিলেন, ফিলোসফার যাকে বলা হয়। তিনি ভারতের স্বাধীনতায় বিশ্বাস করতেন। ব্রিটিশার হয়েও তিনি ভারতকে স্বাধীন দেখতে চেয়েছিলেন, আর এই উদ্দেশ্যতেই তিনি গঠন করেন ভারতের জাতীয় কংগ্রেস, যেখানে ভারতীয় নেতারা যারা স্বাধীন একটি ভারত চাইতো তারা জয়েন করলো এবং পরবর্তীতে গিয়ে এই জাতীয় কংগ্রেসই কিন্তু ভারতের স্বাধীনতাতে অনেক বড় একটি অবদান গ্রহণ করলো। এরপরে পয়েন্টে চলে আসছি, জাতীয়তাবাদের জটিলতা এবং শক্তি সীমাবদ্ধতা। অর্থাৎ দেখো, তখনকার দিনে না কি হতো, ঊনবিংশ শতকের কথা বলছি। ঊনবিংশ শতক মানে কি? 1800 থেকে 1900। ঊনবিংশ মানে তো 19 বোঝায়, তো 19 শতকেও হতে পারতো আমাদের ভারত স্বাধীন। ঊনবিংশ শতকেও কিন্তু আমাদের ভারতবর্ষ স্বাধীন হতে পারতো, কিন্তু হলো না কেন? কারণ হচ্ছে তখনকার দিনে মানুষেরা একত্রে ছিল না। তখনকার দিনে মানুষগুলো আলাদা আলাদা ছিল। যেমন মহাবিদ্রোহ যখন ঘটলো, তখন শুধুমাত্র সেই ওপরের উত্তর ভারতে কিছু কিছু অঞ্চলে তখন বিদ্রোহ দেখা গিয়েছিল এবং দক্ষিণ ভারত এটাতে কোনো পার্ট নেয়নি, উত্তর পূর্ব ভারত এটাতে কোনো পার্ট নেয়নি। এর জন্য কি ভারত স্বাধীন হতে পারেনি, তার জন্য এখানে কিছু সীমাবদ্ধতা থেকে গেছে, ঠিক আছে? এখানে
মানে এই যে জাতীয়তাবাদ পুরোপুরি ঊনবিংশ শতকে প্রচার হতে পারেনি, একদম প্রকাশ হতে পারেনি, ঠিক আছে, হতে একটু টাইম লেগেছে এবং 1947 সালে গিয়ে আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি, তাই না? তারপর কি স্বাধীন ভারতের ভূমিকায় ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর। তো এটা কি বলছে, ঊনবিংশ শতকে যে এই জাতীয় চেতনা উঠে আসলো, মানে দেশপ্রেম উঠে আসলো, এর ফলে কি হলো বলো তো? বড় বড় নেতার উত্থান হলো, বড় বড় সেই গোষ্ঠীগুলো গঠন হলো, যেগুলো পরবর্তীতে গিয়ে কি করলো, ভারতের স্বাধীনতার আন্দোলন লড়লো, ঠিক আছে। এখানে এই পয়েন্টটির মানে হচ্ছে, এই জাতীয়তাবাদ যদি না উঠে আসতো তাহলে ভারতের স্বাধীনতা সংগ্রাম কিন্তু কোনোদিন সফল হতে পারতো না। ভারতীয়দের মনের মধ্যে জাতীয়তাবাদ উঠে এসেছে, তার ফলেই ভারত স্বাধীন হয়েছে। জাতীয়তাবাদ মানে কি? ন্যাশনালিজম, মানে দেশপ্রেম জেগেছে বলেই এটা হয়েছে। আর ভালো মতো বুঝিয়ে দিই এটা হয়েছিল কবে, সেই 1857 সালের মহাবিদ্রোহর পরে। কারণ একটি ছোট্ট আগুন কিন্তু গোটা ফরেস্টে আগুন ধরিয়ে দিতে পারে, তাই না? কিন্তু একটি ছোট্ট আগুন হয়ে সেটা শুরু হওয়ার দরকার, শুরু না হলে তাহলে সেটা কখনোই ঘটতো না। সেই 1857 সালকে মহাবিদ্রোহ এর জন্যই বলা হয়, কারণ সেটি যদি না হতো তাহলে হয়তো ভারতের স্বাধীনতা আরও 100 বছর বা আরও 50 বছর পিছিয়ে যেত। সেটি ছিল একটি মহা আগুন, তাই সেটাকে বলা হয় মহাবিদ্রোহ। এবং তারপরেই ঊনবিংশ শতকে, অর্থাৎ 1800 থেকে 1900 সালের মধ্যে, বিশেষ করে 1857 পর মানুষদের মধ্যে জাতীয়তা প্রেম, জাতীয়তাবাদ এগুলো উঠে আসতে লাগলো। কারণ কি, অনেকগুলি পয়েন্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আমি আশা করছি এই যে টপিকটি আছে আমি তোমাদেরকে ভালো মতো বোঝাতে পারলাম। এবং শেষের দিকে এখানে আমি তোমাদেরকে একটি নোট তৈরি করে দিচ্ছি, যেখানে পয়েন্টগুলি মেনশন করা থাকলো। অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং আবার একটি নতুন ভিডিওতে আর নতুন টপিক নিয়ে দেখা হচ্ছে। সি ইউ সুন গাইস।